স্বাগত রেডলাইন ঢাকায়, আপনাদের সাথে আছি গোলাম কিবরিয়া। কিশোর অপরাধের সাম্প্রতিক কিছু ঘটনা শঙ্কিত করে তুলছে আমাদের। রাষ্ট্র, সমাজ বা পরিবারের কোন সংকট কিশোর তরুণদের ঠেলে দিচ্ছে বিপদগামিতার দিকে, সেটি নিরূপণ করা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এসব নিয়ে কথা হবে আজকে ডেডলাইন ঢাকায়। কথা বলতে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মাহমুদুর রহমান, আছেন মানুষের জন্য ফাউন্ডেশনের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন কোঅর্ডিনেটর শাহানা হুদা রঞ্জনা এবং বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক আঞ্জিল লিটন। স্বাগত আপনাদের। সাম্প্রতিক সময়গুলোতে ধরেন গত কয়েক বছরের কথা যদি বলি, আমরা বেশ কিছু ঘটনা আমাদেরকে চমকে দিয়েছে। যেমন কিশোরীর হাতে বাবা মা খুন, মোটরসাইকেলের দাবিতে বাবা মার গায়ে আগুন দেয়, আর সম্প্রতি তো দুটো ঘটনা, উত্তরায় বন্ধুদের হাতে কিশোর খুন এবং তেজকুনি পারে এমনই একটি ঘটনা ঘটেছে। তো এই যে এই ঘটনাগুলো, এগুলো কি বার্তা দিচ্ছে আমাদেরকে? আমরা একটা অসুস্থ সমাজে আছি এবং আমাদের কিশোর কিশোরীদের স্বাভাবিক বিকাশ হচ্ছে না, হওয়ার মতো কোনো কন্ডিশনও দেখা যাচ্ছে না। কারণ আপনি দেখবেন যে আগের তুলনায় যে পরিবর্তনটা ঘটেছে, যে স্বাভাবিক যে নেচারের সাথে যে বাচ্চারা বড় হতো এবং বড়দের একটা গাইডেন্স পেয়ে কিশোর সংগঠন ছিল, সেইগুলো তো নাই। এখন তো শুধু ইন্টারনেট, ফেসবুকের ভিতরে আত্মকেন্দ্রিক একটা মানুষ তৈরি হচ্ছে, যাদের দৃষ্টিভঙ্গি খুবই হচ্ছে ন্যারো। ওরা অনেকেই কিন্তু ফেসবুক এডিক্টেড হয়ে গেছে, ওরা শুধু ওদের সাথেই থাকে। এবং তার ভিতরে যে যারা আরেকটু ড্রপ আউট হয়ে নিচে গ্যাং টাইপের একটা গ্রুপে যুক্ত হয়, তারা কিন্তু অপরাধ প্রবণতার চর্চা করছে। এর ভিতরে অ্যাবনর্মালিটি আছে, এর ভিতরে ক্রিমিনালিটিও। কিন্তু এই যে বললেন গ্রুপে যুক্ত হয়, কিশোর তরুণ বলেন বা শিশুদের বলেন, তাদের কিন্তু একটা টেন্ডেন্সি থাকে বন্ধুদের সঙ্গে একটা ইন্টারঅ্যাকশন, কিন্তু সেটা নেগেটিভ দিকে কেন যাচ্ছে? নেতিবাচক পজিটিভ কালচারটা তো আমরা দিতে পারছি না। আপনি খেলার মাঠ কোথায়? ওদের জন্য মোটিভেশনাল কিংবা বিনোদনমূলক কিছু যার খেলার মাধ্যমে শিখবে। খেলা তো একটা রুলস অ্যান্ড রেগুলেশন দিবে, সে তার নিজের জীবনেও সেই ডিসিপ্লিনটা আসবে। এখন দেখা যায় যে ওরা হচ্ছে যে বুলিং করতে থাকে, এবং এক গ্রুপ হয়তো একটা বুলি গ্রুপ তৈরি হয়েছে এবং অন্য গ্রুপের বুলি করছে, এবং যারা দুর্বল সদস্য থাকে তাদের উপরও কিন্তু খুব বুলিং চলে। এই যে অর্থাৎ যে হিউম্যান রাইটস, যে অন্যের প্রতি যে স্নেহশীল, যত্নশীল হওয়া, যে একটা ভাবের আদান প্রদান করা, বন্ধুত্ব করা, যে স্বাভাবিক যে বিকাশ, সেই জিনিসটাই তো আমাদের কালচার থেকে উঠে যাচ্ছে। তো ওইটার জন্য যেটা দরকার, আপনি লেখাপড়ার পাশাপাশি যে তার যে স্বাভাবিক জীবন, ন্যাচারাল লাইফ, ওটার একটা ব্যালেন্স দরকার। আমাদের এখানে একদল আছে শুধু কোচিং আর ওই যে ভালো ছাত্র হওয়া, মুখস্থবিদ্যা, অর্থাৎ আপনার ক্রিয়েটিভিটি তো হচ্ছে না। আপনি একটা সুন্দর যে কালচারাল ডেভেলপমেন্ট ঘটবে কিংবা একটা মরাল ডেভেলপমেন্ট ঘটবে, ব্যক্তির একটা ব্যক্তিত্বের বিকাশ ঘটবে, সে অন্যের সাথে একটা ওয়ার্ম রিলেশন করবে, এই জিনিসগুলোই তো আসছে না। তো বাবা মারার মতো ব্যস্ত, এরা চাইলেও মিশতে পারবে তা না। জেনারেশন গ্যাপ কিন্তু বেড়ে গেছে। আপনি দেখবেন যে বাবা মারা আছে এক যুগে, এরা আছে আরেক যুগে। এরা হচ্ছে রাত না ঘুমিয়ে ওই ফেসবুকে এবং চ্যাটিং করছে শুধু। তো এটাও এক ধরনের এডিকশনে পরিণত হয়েছে। এখন এখান থেকে আমাদেরকে মুক্তি পেতে গেলে একটা বড় ধরনের পরিবর্তনের মধ্যে আসতে হবে, এবং এটার জন্য আরো সেটা নিয়ে আমরা কথা বলবো পরে, উত্তরণের পথ। এই কথার প্রসঙ্গে আসি, আসলে এই যখনই এ ধরনের ঘটনাগুলো আমাদের সামনে আসে, তার কারণ খোঁজার চেষ্টা করা হয়। এর পেছনে অনেকগুলো কারণই বলা হয়। একটা হচ্ছে বাবা মা বা অভিভাবকরা সময় কম দিচ্ছে বাচ্চাদেরকে, কোয়ালিটি টাইম দিচ্ছে না। আরেকটা হচ্ছে বাচ্চাদের বিনোদনের অভাব। আরেকটা হচ্ছে তথ্য প্রযুক্তির সহজলভ্যতা। এরকম নানা কিছু বলা হয়ে থাকে। আপনি কোনটাকে কারণ মনে করেন, নাকি সবগুলোই? আমি আপনাকে প্রথমে একটু বলি যে আমরা যখন আপনি ঐশীর, এটা নিশ্চয়ই আপনার মনে আছে যে একটা সন্তান যখন তার মা বাবাকে মেরে ফেলছে এইভাবে, জিনিসটা কিন্তু আমরা আসলে আমাদের কল্পনার মধ্যেও আনতে পারি না, কিন্তু ঘটনা তো ঘটে গেছে। এবং যখন ওই বাচ্চাটা এই কাজটা করলো, আমি আমি মনে মনে শুধু প্রার্থনা করছিলাম যে বাচ্চাটা যেন এটার জন্য অপরাধী না হয়। একটা বাচ্চা, আমার মেয়ের মতো বয়স, তার বারবার মনে হচ্ছিল, কিন্তু সে ড্রাগের জন্য এতটা এডিক্ট হয়ে গেছিল যে তার মা বাবাকে মারতেও তার হাত কাঁপে নাই। এবং আপনি যে বললেন না যে কারণগুলো, এই কারণ যদি এখন আমরা অনুসন্ধান করি, দেখবো যে অনেকগুলো কারণ আসলে এর ভিতরে কাজ করছে। একটা হলো, অন্যতম কারণ হলো ড্রাগটা আমরা এটাকে আসলে দেখতে পাচ্ছি না, কিন্তু ড্রাগটা এখন শহর বলেন, গ্রামে গঞ্জে বলেন, বড়লোকদের ঘর বলেন, মধ্যবিত্তের ঘর বলেন, নিম্নবিত্তের ঘর বলেন, সবখানে ড্রাগের কিন্তু সাংঘাতিক রকম প্রাদুর্ভাব। কেউ আছে এমনি বন্ধুদের এতে পড়ে ড্রাগ গ্রহণ করছে, কেউ আছে যে
মা বাবা প্রচুর টাকা এটাকে ইয়ে করার চেষ্টা করে তারা ড্রাগ গ্রহণ করছে। এই যে মাদকের ছোবলটা, এটা কিন্তু আস্তে এত ধীরে ধীরে সমাজে পেনিট্রেট করেছে, আমরা এটা ভাবতেও পারছি না। কিন্তু ইয়াং গ্রুপ বলেন, এরা একদম টোটালি কিন্তু এটার হাতের মধ্যে চলে আসছে মাদকে। আর মাদকের জন্য কি লাগে? পয়সা লাগে। মাদকের জন্য পয়সা লাগে, মাদকের জন্য গ্রুপিং লাগে, মাদকের জন্য এক গ্রুপ আর এক গ্রুপের উপরে যে উনি যেটা বলছেন যে প্রভাব বিস্তার করার, এটা কিন্তু মাদক একটা অন্যতম কারণ। এরপরে যদি আসেন প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তির ব্যবহার তো অবশ্যই, এটা থেকে তো আমি আমার সন্তানকে আসলে সরিয়ে রাখা সম্ভব না, আমরা পারবো না কেউ, কিন্তু নিয়ন্ত্রণ তো করা এটা সম্ভব না, কিন্তু নিয়ন্ত্রণ করা যেতে পারে। যেমন আমি এখানে প্রসঙ্গে আব্দুল্লাহ আবু সাইদ একটা প্রোগ্রামে, আমার এটা খুব কানে বাজে অনুষ্ঠানে কথাটা ওনার, উনি বলেছিল যে সন্তানকে যত কম সম্ভব টেলিভিশন দেখার, উনি শুধু টেলিভিশনেরই এটা, উনি তখনও কিন্তু এত ইউটিউব এইসবের মধ্যে বলছে যে একটু টেলিভিশন থেকে সরিয়ে আনার চেষ্টা করা উচিত, কারণ এটা মানুষকে ভাবতে শেখায় না। বই যেমন ভাবতে শেখায়, এটা কিন্তু ভাবতে শেখায় না, এটা সব চোখের সামনে চলে আসে, এত ইজি জিনিসটা যে তারা আর কিছু ভাবে না। আর শিশু যখন না ভাববে, তখন শিশুর কোনো ক্রিয়েটিভিটি ডেভেলপ করবে না। তো এটা কানে বাজে। এবং কিন্তু তারপরে আমরা এখন যেটা দেখছি যে প্রত্যেকটা বাচ্চা কাচ্চা হাতে প্রযুক্তি চলে এসছে, সেই সাথে আমরা যারা মা বাবা, আমরা প্রযুক্তিতে কিন্তু এতটা এগিয়ে নাই, আমরা ধরতেও পারবো না ওরা কোন দিক দিয়ে কি করে ফেলছে, কোথা দিয়ে কি আপনি কিছু সরিয়ে রেখেছেন, ওরা কিন্তু সেটাকে ঠিকই নিয়ে চলে আসছে। একদম ছোট ছোট বাচ্চা। মানুষের জন্য ফাউন্ডেশন একটা, সেটাও অনেক দিন হয়ে গেল, মানে 2009 সালে আমরা একটা ইয়ে করেছিলাম, আমি একটু সময় নিচ্ছি আর কি, যে 2009 সালে আমরা একটা গবেষণা করেছিলাম যে শিশুরা পর্নোগ্রাফির এটা কিভাবে ব্যবহার করছে, মানে পর্নোগ্রাফিতে শিশুদের এটা কিরকম, শুধু ঢাকাতে আমরা করেছিলাম। তখন আমরা দেখেছি যে ঢাকার বিভিন্ন স্কুলগুলোতে 70% বাচ্চা পর্নোগ্রাফিতে তারা দেখে, এবং তারা কেউ কেউ পর্নোগ্রাফিতে ব্যবহৃত হচ্ছে। এটার মধ্যে স্কুল আছে, কলেজ আছে, এই মানে এই এগুলো আছে। ফলে এটা কিন্তু একটা সাংঘাতিক রকমেরই, এটা আপনি 2009 আর এটা হলো 2017, তখন কিন্তু স্মার্টফোন, টেলিভিশন এই ছিল না, তখনই এই অবস্থা। তখন তারা সিডি টিডি এইসব ইয়ে করতো, পেন ড্রাইভ ছিল, সিডি ছিল। এখন এতগুলো বছর পরে এখন ঘরে ঘরে স্মার্টফোন, প্রত্যেকের হাতে স্মার্টফোন, সবকিছু। ফলে এই জিনিসটা কি আকার ধারণ করছে, আমরা এখন আবার একটা ইয়েতে যেতে চাচ্ছি। আমার মনে হচ্ছে এরপরে জানি কি একটা ইয়ে বয়ে আনবে আমাদের জন্য, আমরা নিজেরাও জানি না। তো এটাও একটা কিন্তু অন্যতম। এবং এই যে স্মার্টফোন এটার জন্য কিন্তু বাচ্চা বাসায় ওই যে মোটরসাইকেল চাইলো, বাবা মাকে আগুন দিয়ে দিল, যে তুমি দিতে পারলা না কেন। তারা মনে করে যে এটা আমাদের দাবি, এটা আমাকে দিতে হবে, এই জিনিসটা আমাকে দিতে হবে। এটা একটা, আপনি প্রযুক্তিতে আসেন, এরপরে আপনি যেটা আসবেন যে আমরা সময় দেওয়ার প্রশ্নটা, এটা হলো আমাদের জন্য, মানে আমরা যারা চাকরিজীবী মা বাবা কিংবা যারা মধ্যবিত্ত উচ্চবিত্ত পরিবারের মা বাবা, আমরা সময়টা দিতে পারছি না। এটা একটা, বাচ্চার মতো সময় কাটাচ্ছে, আমরা ও আচ্ছা আমি সময় দিতে পারছি না, তাহলে তুমি কি চাও বাবা বলো, বলে তার ইয়ে করবার জন্য আমরা একটা হাতে অন্য কিছু তুলে দিচ্ছি তার। কিন্তু টাইমটা, কোয়ালিটি টাইম যেটা বলছেন, এটা কিন্তু এটা তো আমাদের জন্য। কিন্তু অপরাধের ক্ষেত্রে সবচেয়ে বেশি শিশু অপরাধীর সংখ্যা, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গবেষণাতেও আছে। আবার এই যে ভেরি রিসেন্টলি একটা আমি ট্রিবিউনে দেখলাম, তারাও এসছে যে এটা হলো এদের মধ্যে শিশু অপরাধী সবচেয়ে বেশি, নিম্নবিত্ত এটার মধ্যে শিশু অপরাধীর সংখ্যা সবচেয়ে বেশি। ওখানে কিন্তু মা বাবার সময় দেওয়ার কোনো প্রশ্ন নাই, কোনো অবকাশও নাই তাদের, এটা তারা ভাবেও না এই জিনিসটা, অথচ ওখানে কিন্তু বাচ্চার সংখ্যা অনেক বেশি। অবশ্যই আমি আসবো আবার আপনার কাছে। আমি একটু যাচ্ছি, এই যে কথা হচ্ছিল বাচ্চাদের নানা বিষয় নিয়ে, আপনি তো শিশু একাডেমির সঙ্গে আছেন, বাচ্চাদের নানা রকম সুকুমার বৃত্তি বা শিল্পকলা বা সাহিত্য, এগুলোর সঙ্গে সংস্রব কেমন, আপনি মানে কেমন মনে করছেন? ধরেন এই জেনারেশনের কি একটা কথা প্রায় শুনি যে তারা বেশি বই বিমুখ হয়ে যাচ্ছে। এটার জন্য আমি যেটা মনে করি, আসলে সমাজে একটা বদল ঘটছে, মানে যতই দিন যাচ্ছে নতুন একটা সমাজ আসছে। কি সমাজ আসছে সেটা আসলে এখনো নিরূপণ করা যায়নি, তাই না? তো আমরা যেভাবে বেড়ে উঠেছি, আমাদের সময়ের সেই সময়টা আর আজকের সময় অনেক তফাৎ আছে। বা তখনকার সময় কিন্তু যখন আমার শৈশব যদি আমি বলি, তাহলে বইটাই ছিল একটা অনিবার্য বিষয়। এখন কিন্তু বইটা অনিবার্য না, এখন সাথে তার তথ্য প্রযুক্তির অনেক উপকরণ আছে, মোবাইল ফোন আছে, স্মার্টফোন আছে, যেটি আপা কিছুক্ষণ আগে বলছিলেন। তো আমি মনে করি যে মানে সৃজনশীল বিকাশে
অনেক মাধ্যম কিন্তু আছে, নেই যে তা না। আজকে ধরা যাক শিশু একাডেমির কথাই যদি ধরেন, শিশু একাডেমিতে নিয়মিত প্রশিক্ষণের ক্লাস হচ্ছে, নাচের ক্লাস হচ্ছে, গানের ক্লাস হচ্ছে, ছবি আঁকার ক্লাস হচ্ছে, সুকুমার বৃত্তির যে কথাটা আপনি বললেন, সব কিছুই হচ্ছে। এবং এটি শুধু ঢাকা কেন্দ্রিক যে তাও না, আজকে দেশের 64টি জেলায় শিশু একাডেমি শাখা আছে, তা উপজেলাতেও আছে। কিন্তু কথা হলো কি, আমি যেটা মনে করি যে এই যে যে ঘটনাগুলো ঘটছে, সবচেয়ে বড় দায়ী যদি করে হয় তাহলে পরিবারকে বলতে হবে। আমি মনে করি অভিভাবকরা হলো আসল কথা। আপনি বারবার যদি শিশুকেই বলেন সেটাও কিন্তু ভুল হবে। পরিবার কি করছে, আমার ফ্যামিলিটা কি করছে, অভিভাবকটা কি করছে, এটা হলো একটা বড় বিষয়। এবং আমার কাছে মনে হয় যে সত্যিকার অর্থে অভিভাবকরা ততটা যত্নশীল হচ্ছে না। আমি যখন ছোট ছিলাম আমাকে কিন্তু আমার বাসায় আমার বাবা মা বই দিয়েছে, কারণ তখন বই ছিল একটা বিষয়। কিন্তু এখনো বই দেওয়া হচ্ছে না যে তা না, তাহলে এত বই বেরোতো না। বই বেরোচ্ছে, নিয়মিতই বই বেরোচ্ছে এবং ভালো ভালো বই হচ্ছে, কিন্তু ফ্যামিলি কতটা তাকে বই পড়ার জন্য উদ্বুদ্ধ করছে, ছবি আঁকার জন্য ফ্যামিলি কতটা তাকে এঙ্গেজ করছে, এগুলো একটা ভাবার বিষয় আছে। এবং আজকে সমাজের যে অস্থিরতার কথাটা আপনি বললেন, এর মূল জায়গায় হলো আমার মনে হয় পরিবার, আর পরিবার হলো প্রধান শিক্ষা কেন্দ্র। অবশ্যই আমরা একটা বিরতি নিয়ে আসি, আরো কথা হবে এই বিষয়ে। নিচ্ছে একটা বিরতির সঙ্গে থাকবেন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। যখন এ ধরনের কিছু ঘটনা ঘটে, ধরেন সাম্প্রতিক সময়ের ঘটনা, এই বলি উত্তরার ঘটনাটা বা তেজকুনি পাড়ার ঘটনাটা, এরপরে কিন্তু মিডিয়ায় সেটা নিয়ে লেখালেখি হয়, আমরা একটু নড়েচড়ে বসি, কিন্তু ঘটনার শেকড় কিন্তু অনেক গভীরে। আমরা শুধু এটার প্রকাশ একটু দেখতে পাই। এই যে ঘটনার মানে মূলে যাওয়ার জন্য কি করণীয়, মানে কিভাবে এটার একেবারে মূল থেকে নিরাময় করা যায়? শিশুদের স্বাভাবিক বিকাশ ঘটাবার জন্য যা যা প্রয়োজন সেটা করতে হবে। আমাদের হেলদি চাইল্ড ডেভেলপমেন্ট পলিসি দরকার, আন্ডারস্ট্যান্ড করা দরকার, নলেজ দরকার যে বাচ্চা তো আসলে বড় হচ্ছে মায়ের পেটের ভিতর থেকেই, সে প্রপার নিউট্রিশন পাচ্ছে কিনা, মায়ের সেরকম যত্ন হচ্ছে কিনা, এবং ইভেন মায়ের অ্যাটিটিউড, মায়ের যে মুড, এটা কিন্তু বাচ্চার হরমোনাল চেঞ্জ ঘটিয়ে দিবে। ও কিন্তু একটা ডিস্ট্রেস বাচ্চা হিসেবে বড় হবে। তারপরে যদি জন্মের পর ধরেন যে মায়ের সাথে বাচ্চার যে রিলেশন, এটা যদি অ্যাটাচমেন্টটা ডিফেক্টিভ হয়ে যায়, তাহলে কিন্তু ওই ছাড়া ছাড়া বাচ্চা হবে এবং ও তখন কিন্তু ও একটা ডিস্ট্রেসের বিরুদ্ধে বড় হবে। আর যদি একটা হেলদি অ্যাটাচমেন্ট হয়, যেটাকে বলে সিকিউরড অ্যাটাচমেন্ট, তাহলে কিন্তু বাচ্চার বিকাশ বেটার হয়, তার কগনিটিভ ডেভেলপমেন্ট বেটার হয়। এগুলো অনেক ডিটেল আমাদের সাইকোলজি তত্ত্ব আছে। আমি শুধু এর সংক্ষেপে সহজভাবে বলি যে একটা বাচ্চা স্বাভাবিক বিকাশের কতগুলো শর্ত আছে। সেই শর্তটা হচ্ছে পরিবেশ থেকে আসে, আমাদের যারা কেয়ারটেকার তাদের থেকে আসে, টিচার দায়ী এবং সবাই দায়ী। এখন সবাইকে কোয়ালিটি সম্পন্ন করার জন্য যেই ব্যবস্থা দরকার মানে আপনি সমাজে, বলছেন, যেটা আমি বুঝতে পারছি যে এটা কোনো বিচ্ছিন্ন একটা ঘটনা, মানে না, মোটেই না। বিচ্ছিন্নভাবে এটা দেখা যাবে না, না, না। সামগ্রিক একটা। হ্যাঁ, অর্থাৎ বাচ্চাটা ডিরেইল হয়ে যাচ্ছে, ডেভিয়েটেড হয়ে যাচ্ছে, অথবা ডিলেইড ডেভেলপমেন্ট হচ্ছে, যার ফলে সে যে সুস্থ জায়গায় টিকতে পারছে না, সে তখন অসুস্থ জায়গার দিকে চলে যাচ্ছে। তাহলে আমাকে তো আগেই ব্যবস্থা নিব। অর্থাৎ আপনি মশা তৈরি হয়ে যাওয়ার পর মশা মারতে শুরু করার চাইতে মশা যেখানে তৈরি হচ্ছে ওইটা বন্ধ করে দেন। বাচ্চা যেখান থেকে ডিরেইলড হচ্ছে, যেখান থেকে সে ডেভিয়েটেড হয়ে যাচ্ছে, সেই জায়গাগুলো আমরা খুঁজে বের করি। সেটা হবে সবার প্রথম করণীয়। অবশ্যই। আমরা একটা রিপোর্টের কথা বলি আপা, আজকে এসছে, আমরা দেখছি কমনওয়েলথ সেক্রেটারিয়েটের তৈরি গ্লোবাল ইউথ ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2016-তে বলা হয়েছে বাংলাদেশের তরুণদের ভবিষ্যৎ উজ্জ্বল নয়, কর্মসংস্থান ও সম্ভাবনার ক্ষেত্রে তারা দেখছে আশাহীন এক পরিস্থিতি। 1 কোটিরও বেশি তরুণ কোনো কাজ বা শিক্ষার মধ্যে নেই। এই যে এইটা কি একটা বড় কারণ মনে করেন যে এই বিপদগামিতা? বা এটা তো আপনি তরুণের কথা বলছেন, ওরা তরুণটা তো এমনি হবে না, এটা শিশু থেকে আসছে। এবং আমাদের এখানে কিন্তু বাংলাদেশে মধ্যবিত্ত উচ্চবিত্ত তুলনায় নিম্নবিত্ত, মানে দরিদ্র এবং পথ শিশু যারা, এদের সংখ্যা অনেক বেশি। প্রায় মানে আমাদের ইয়ের মধ্যে প্রায় আপনি 4 কোটি ধরতে পারেন যে শিশু যারা হচ্ছে একদম মানে নিম্নবিত্ত পরিবারের। হ্যাঁ, এবং তারা তাদের মৌলিক চাহিদা কিছুই পায় না, তাদের থাকা, খাওয়া, পড়াশোনা, বাসস্থান কিছুই নাই ওইভাবে ধরতে গেলে। ফলে ওই বাচ্চাগুলো যখন বড় হবে, ওই বাচ্চাগুলো কিন্তু এরকম এই তরুণেই পরিণত হবে। মানে তাদের তো আসলে শিক্ষাটা আমরা দিতে পারছি না। আমি আমাদের রাষ্ট্রের, আমাদের সমাজের দুর্বলতাই মনে করছি যে আমরা তাদেরকে শিক্ষা দিতে পারছি না, তাদেরকে নিজের পায়ের উপর দাঁড় করানোর মতো কোনো দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ দিতে পারছি না। এই বাচ্চাগুলো এইভাবে পথে পথে ঘুরে এডিকশনের মাধ্যমে মাদক গ্রহণ করে বড় হচ্ছে। এই বাচ্চাগুলো এরকমই হবে। কিন্তু সবচেয়ে
মানে এখন আশঙ্কার যে জায়গাটা আমাদের, সেটা হচ্ছে এরা তো আছেই, এদেরকে আমরা যেমন পথে আনতে পারছি না, ঠিক একই কায়দায় আমাদের যারা মধ্যবিত্ত শ্রেণীর যারা বাচ্চা কাচ্চা যারা পড়াশোনা করছে কিংবা যাদেরকে নিয়ে এখন মানে মা বাবা একটা স্বপ্ন দেখে, এই বাচ্চাগুলোও কিন্তু দিনে দিনে ওদের সাথে ইনভলভ হয়ে যাচ্ছে। এটা মাদকের মাধ্যমেই হোক, যেমন করেই হোক এটা ইনভলভ হচ্ছে। এবং আপনি উত্তরার ঘটনাতে দেখবেন যে এখানে কিন্তু লিড দিচ্ছে যে যারা তালা চাবি মানে একদম দরিদ্র ঘরের ইয়েরা লিড দিচ্ছে, কিন্তু মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত ঘরের বাচ্চাদের গাড়ি, টাকা পয়সা, মোবাইল এগুলোকে তারা ইউজ করছে। তার মানে কি? তার মানে এরা আস্তে আস্তে ওদের কবজির মধ্যে ঢুকে যাচ্ছে। ফলে এই বাচ্চাগুলোও কিন্তু যারা পড়াশোনা করার সুযোগ পাচ্ছে, এরাও কিন্তু আস্তে আস্তে ওই পথে চলে যাচ্ছে। ফলে এই জিনিসটা কিন্তু আমাদেরকে আসলে এখন যদি আপনি বলেন, আমি মনে করি যে আমাদের পথ শিশু এবং এই দরিদ্র শ্রমজীবী শিশু কিংবা দরিদ্র পরিবারের সন্তান, এদের দিকে অত্যন্ত মানে গভীরভাবে মনোযোগ দিতে হবে। ওরা বাঁচলে বাকি সমাজটাও বাঁচবে, কারণ ওদের সংখ্যা অনেক বেশি। একটা কথা হচ্ছিল যে আমাদের আগে আমরা দেখতাম যে বিভিন্ন শিশু সংগঠনগুলো খুব সক্রিয় ছিল। আমরা খেলাঘর যদি বলি, চাঁদের হাট বলি, কচিকাচার আসর বলি, তাদের কর্মকাণ্ড সেভাবে দেখা যায় না। শিশু একাডেমি কিছুটা করছে, কিন্তু সেগুলোর বিস্তৃতি যেমন এলাকা, পাড়া, মহল্লায় ছিল, শিশু একাডেমি তার সেখানে পৌঁছাতে পারে না। তো এই যে এই সংগঠনগুলো কি ভূমিকা রাখতো বা কি ভূমিকা রাখতে পারে? আমি মনে করি যে এটাও আমাদের একটা দুর্ভাগ্য। যে প্রসঙ্গ নিয়ে আজকে এই আলোচনাটা হচ্ছে, এটাই যে বড় দুর্ভাগ্য যে শিশু সংগঠনগুলো, যদি আমরা কচিকাচার আসরের কথা বলি বা খেলাঘরের কথা বলি বা চাঁদের হাটের কথা বলি, এদের কিন্তু একটা সময় বিশাল একটা ভূমিকা ছিল। সেটা কেন জানি ম্লান হয়ে গেল। এই ম্লান হওয়ার পেছনে আমার মনে হয় যে সিস্টেমটাই আসলে একটা দায়ী। আমাদের সিস্টেমটাই এরকম হয়ে গেছে। ইভেন আগে পাড়া মহল্লাতে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, বিশেষ দিবসকে ঘিরে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। এখন আপনি দেখেন, এখন দেখবেন যে পাড়া মহল্লাতে উচ্চমাত্রার মিউজিক দিয়ে লাইটিং করে, হ্যাঁ, ওই যে রে দিয়ে ওগুলো দিয়ে তারা প্রোগ্রাম করছে। এটা আমার কালচারে ছিল না। ওগুলোকে বাচ্চারাই করছে, কিন্তু বাচ্চারাই কিন্তু মিউজিক করছে, বড় বড় সাউন্ড সিস্টেম রাখছে। কিন্তু আগে কিন্তু পাড়ায় কিছু বড় ভাইরা থাকতেন যারা সাংস্কৃতিক মানে চেতনা নিয়ে একটা অনুষ্ঠান আয়োজন করতেন। এগুলো হচ্ছে না। এটা না হওয়ার পেছনে ওই যে বললাম যে সিস্টেমটা একটা বড় দায়ী। আর শিশু সংগঠনের একটা অনেক বড় ভূমিকা আছে, অনেক বড় ভূমিকা আছে। আমার মনে হয় শিশু সংগঠনগুলো যারা সবই টিকে আছে, কিন্তু মানে সবার জন্য মনে হয় কাজটা হচ্ছে না, কোথাও মানে একটা গ্যাপ আছে, সেই গ্যাপটা আমাদের পূরণ করা। আমরা একটা বিরতিতে যাব, তার আগে আপা আপনার কাছে একটা প্রশ্ন রেখে যায়। সাম্প্রতিক সময়ে ধরেন আমাদের পাঠ্যপুস্তক নিয়ে অনেক আলোচনা হচ্ছে, স্কুলের পড়াশোনা, টিচার, কোচিং, এগুলো নিয়ে অনেক কথা হচ্ছে। এই বিষয়গুলোতে আসবো। প্রচলিত ধারার পড়াশোনা, লেখাপড়া, এটা কি বাচ্চাদেরকে কতটা নৈতিকতার শিক্ষা দিতে পারছে, এই বিষয়ে কথা বলবো বিরতি থেকে এসে। নিচে একটা বিরতি, সঙ্গেই থাকবেন। বিরতির পর ফিরে এলাম রেডলাইন ঢাকা। আপনার যে প্রশ্নটা রেখে গিয়েছিলাম আপনার কাছে, এই যে আমাদের স্কুলের পড়াশোনা বা এখনকার যে সিস্টেমে চলছে, সেটা কতটা সহায়ক বাচ্চাদের সুষ্ঠু বিকাশে বা এইসব ঘটনা থেকে দূরে সরিয়ে রাখতে, কতটা হেল্প করছে? আমাদের শিক্ষা ব্যবস্থা এবং পাঠ্যসূচি, এটা নিয়ে তো ইদানিংকালে প্রচন্ড খুব কথাবার্তা হচ্ছে। সেখানে কি ভ্রান্তি আছে, কি ভুল আছে, কি চেঞ্জ হয়েছে, সেটা কিন্তু একটা অন্য চ্যাপ্টার। কিন্তু আসলে এই শিক্ষা ব্যবস্থাটা আমাদেরকে কি দিচ্ছে? আমি যদি আমাদের স্কুলের ইয়েতে চলে যাই, সেখানে কিন্তু একদম কঠিন নিয়ম, মানে একদম নিয়মের মধ্যে থাকতে হবে, সেই নিয়মের বাইরে আমরা এবং সেই যে একটা আদর্শ লিপির কথা যদি আপনি ধরেন, এখন শুনলে হাসি পাবে, বাচ্চারা হাসবে। কিন্তু সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, এগুলো শুনলে বাচ্চারা কিন্তু এখন হাসবে, এসব কি কথাবার্তা বলো। কিন্তু ওগুলি কিন্তু আসলে একটা বেসিক, এই যে আমাদের ভিতরে এগুলো ঢুকিয়ে দিয়েছিল, এগুলো কিন্তু একটা বেসিক, এবং এই বেসিক জিনিসটা কিন্তু এখন আর নাই। বাচ্চা কাচ্চারা পাঠ্যসূচিতে, আমি মনে করি, আমার যেটা বারবার মনে হয় এখন পাঠ্যসূচিতে মানে পৌর জ্ঞান থেকে শুরু করে সামাজিক যে জ্ঞান, যে মা বাবা সংসারের সম্বন্ধ, মানে সবার সাথে সবার সম্পর্ক, তারপরে ভ্যালুজ, এই জিনিসগুলো কিন্তু একদম নাই হয়ে গেছে। এই জিনিসগুলোকে আনতে হবে, এবং অবভিয়াসলি এগুলো না থাকলে যেটা হবে, এবং মাদক, আমি তো মনে করি যে মাদকের ইস্যুটা খুব বড়ভাবে স্কুলে আসা উচিত, পর্নোগ্রাফির ইস্যুটা, এবং প্রযুক্তি ব্যবহার। একটু বলে এগুলোর ব্যাপারে কিন্তু একটু আমাদের একটা ট্যাবু আছে, যেমন পর্নোগ্রাফি নিয়ে কথা বলা যাবে না বা বলবো না আমরা, এটা হলো ট্যাবু হচ্ছে, আমি বলবো না, আমি বলছি না, বাট আমার বাচ্চা যা জানার, কিংবা
আমাদের স্কুলের বাচ্চারা যা জানার তারা জানছে, তাদের সাথেই যাতে আমি জিনিসটা ইজি হতে পারি, তাদের মনোভাবটা আসলে শিক্ষককে বুঝতে হবে, এবং বুঝতে হতে গেলে এই ট্যাবুগুলো আমাদের ভাঙতে হবে। তাদের সাথে সমস্ত বিষয়ে শুধু ফার্স্ট হও, শুধু ফার্স্ট হও, শুধু পড়াশোনা করো, এটা মা বাবাদেরও যেমন এই ইয়ে থেকে চলে আসতে হবে যে শুধু পড়াশোনা তো আসলে না। এবং এই যে আঞ্জির ভাই যেটা বলেছিলেন যে আমাদের শিশু সংগঠনগুলো, এগুলো কিন্তু সব নাই, হারিয়ে গেছে। আপনিও বলেছিলেন খেলাঘর, কচিকাচা, আগে আমাদের কম্পিটিশন হতো একটার সাথে আরেকটা, কিন্তু এখন কোনো কম্পিটিশনের জায়গা নাই। এবং বাচ্চা যে এনার্জিটা কোথায় খরচ করবে? ওই প্রসঙ্গেই যাচ্ছে আপনার কাছে, যে এই যে পড়াশোনার চাপ বা অতিরিক্ত অভিভাবকদের প্রত্যাশার চাপ, এইটা বাচ্চাকে কিভাবে এফেক্ট করছে, মানে কি প্রভাব ফেলছে? খুবই এফেক্ট করছে। আমাদের লেখাপড়া হয়ে দাঁড়িয়েছে তথ্যর একটা চাপে সে পড়ছে। ওর জীবনের আইডিওলজি কি, তার গোল কি, মানুষ হওয়া বলতে যে কি বোঝায়, স্কুল কিন্তু সেই দায়িত্ব নিচ্ছে না। আমাদের এডুকেশন এখানে ফেলিউর। আমরা শুধু তথ্যবাজ তৈরি করছি, আমরা শুধু টেকনোলজিস্ট তৈরি করছি, আমরা শুধু ব্যবসা এবং টেকনিক শিখছি, কিন্তু জ্ঞান যেটাকে বলে অথবা যে চিন্তা করার ক্ষমতা এবং একটা মানুষ হিসেবে তৈরি হতে গেলে তার যে সুকুমার ব্যক্তি সহ ব্যক্তিত্বের বিকাশ, একটা আইডেন্টিটি হতে হবে। আমার আত্মপরিচয় কি, আমি কি করে একজনে বললো আর আমি মগজ ধলাই হয়ে চলে গেলাম, এই জন্যই যাচ্ছি, কারণ আমি তো, আমার কোনো সত্তা নাই, আমার কোনো ব্যক্তিত্ব নাই। তো তো সেটা তো বিকশিত হওয়ার একটা চাইল্ড ডেভেলপমেন্টাল ইয়ে আছে, স্টেজ আছে, প্রসিডিউর আছে। অর্থাৎ বাবা মাকে লিড দিতে হবে, শিক্ষকদেরকেও লিড দিতে হবে, সমাজের যারা পাড়ার যারা সিনিয়র ভাই বোনরা আছে ওদেরকে লিড দিতে হবে। আমার তো মনে আছে আমরা, আমাদের একজন সিনিয়র ভাই ছিলেন, উনি পরে আর্কিটেক্ট হন, বুয়েটের টিচার হন, আমেরিকা চলে গেছে, কিন্তু উনি আমাদেরকে এসে ইয়ে করতেন, খেলাধুলা করতেন, একটা গাইড করতেন। তা আমরা আরেকটা বিষয় যে খেলাধুলার প্রসঙ্গে, এখন তো স্কুলগুলোতে সেরকম মানে জায়গায় নেই, আমরা দেখছি। এইটা আপনারা শিশু একাডেমিতে নানা রকম ইয়ে করান বলছেন, স্কুলগুলোতে কি কি এরকম কোনো উদ্যোগ নেওয়া হয়, গান শেখানো, ছবি আঁকা বা এরকম বাচ্চাদের? না, কোনো কোনো স্কুলে কিন্তু গান শেখানোর মানে ব্যবস্থা আছে, নেই যে তা না। কিন্তু কথা হলো কি যে স্কুলের যে আপনি আপনাকে যেটা বলছিলেন পাঠ্যপুস্তকের বিষয়গুলো, আমার একটু মনে হলো যে আসলে পাঠ্যপুস্তক কিন্তু শিশুর মনোজগৎটাকেই তুলে ধরে। সেই মনোজগতের যে জায়গাটা, যেটা যে সকালে উঠে আমি মনে মনে বলি, এই যে উপদেশমূলক যে কিছু কবিতা ছিল, এগুলো কিন্তু নেই এখন। তো হয় কি, প্রতি বছরে ধরেন বইয়ে কিন্তু চেঞ্জ হচ্ছে, টেক্সট চেঞ্জ হচ্ছে, সূচিগুলো চেঞ্জ হচ্ছে। এতে হয় কি, এক বছর পরে মানে আমরা কিন্তু এখনো মানে আমার সময়ের বন্ধুদের কাছে যদি স্কুলের বই নিয়ে কিন্তু আলোচনা করতে পারি, কারণ আমাদের একই বই ছিল, এটা কিন্তু একটা শেয়ারিং হয়। এখনকার বাচ্চারা কিন্তু সেই শেয়ারটা নাই। আগে বড় ভাইয়ের বইটা কিন্তু ছোট ভাইটা পড়তো, বড় বোনের বইটা ছোট বোন পড়তো। এখন কিন্তু সে নাই, কারণ যে ক্লাস 4-এ পড়ছে সে ওই বই শেষ, তার ছোট বোনটা যে ক্লাস 4-এ উঠলো সে কিন্তু সেই বই পড়ছে না। এটাও কিন্তু একটা ব্যাপার, এই যে একটু ইন্টারাকশনটা দরকার আছে, এটা দরকার আছে। আরেকটা কথা হলো যে পাঠ্য পুস্তকের মধ্যে কল্পনার শক্তিটা বাড়াইতে হবে, উদ্ভাবনী শক্তিগুলো বাড়াইতে হবে, এই মেসেজগুলো থাকতে হবে, সেগুলো আসলে নেই। আমি যখন স্কুলে পড়তাম আমারই ক্লাসে ছিল একটা সৃজন, একটা ক্লাস হতো সৃজন, বাসা থেকে না মাটি দিয়ে বানিয়ে টানিয়ে নিয়ে যেতাম। তো এগুলো এখন দেখি আমার মেয়েকে দেখি না, ওর পাঠ্যপুস্তক। আমরা একটা বিরতি নেই, আবার আরো কথা বলবো, আবার একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকবেন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। উত্তরার ঘটনার দিকে যদি আবার একটু নজর ফেলে, আমরা এই ঘটনার পর প্রথম কিন্তু আমাদের সামনে একটা ভয়ঙ্কর চিত্র উঠে এসেছে, যেটি হচ্ছে যে সংঘবদ্ধ গ্যাং, যেটাকে বলা হচ্ছে নানা রকম গ্রুপের সংঘর্ষ। এই যে এটা কি একটা নতুন ডাইমেনশন কিনা কিশোর অপরাধ? অবশ্যই এটা আরো একেবারে রূপ নিচ্ছে, ভয়াবহ রূপ নিচ্ছে। আগে ব্যক্তি করতো, বিচ্ছিন্ন ছিল ঘটনাগুলো, বিচ্ছিন্ন ছিল, এলিনেটেড ছিল। এখন তারা সংঘবদ্ধ ভাবে হওয়ার ফলে যে হবে যে একটা সোশ্যালাইজড অ্যাগ্রেশন, সোশ্যালাইজড ক্রাইম এর দিকে চলে যাচ্ছে। এটা আমাদের যেটা করা দরকার, আরো আগে এটা আইডেন্টিফাই করা দরকার এবং ওদেরকে কারেকশনের একটা সিস্টেমের মধ্যে ফেলা দরকার। আমার মধ্যে শিশু মনস্তত্ত্ব, শিশুর বিকাশ তত্ত্ব বুঝে আমাদের পলিসি এবং গাইডলাইন তৈরি করা দরকার, প্যারেন্টসদের জন্য, শিক্ষকদের জন্য এবং সমাজের জন্য। অবশ্যই। এই প্রসঙ্গেই বলি আপনাকে আপা, এই যে এটা নিয়ে যে আমরা প্রতিবেদনগুলো দেখলাম গণমাধ্যমে, সেটাতে কিন্তু বলা হচ্ছে যে আশেপাশের অধিবাসী যারা, তারা কিন্তু সবাই জানতো, সবাই এগুলোর শিকার, নানাভাবে দেখেছে, কিন্তু কেউ কিছু বলছে না, মানে বলেনি এতদিন। এখন ঘটনা, একটা বড় ঘটনা ঘটে যাওয়ার পরে সবাই বলছে। এমনটা কেন হচ্ছে একটা সোসাইটিতে? আর এগুলো থামানোর জন্য ইমিডিয়েটলি আমাদের কি করা দরকার? আমাদের যেটা করতে হবে, আমাদের যে পাড়া কালচারটা ছিল না, ওইটাকে ডেভেলপ করতে হবে। এবং এর জন্য পুলিশ,
স্থানীয় রাজনীতিক কমিশনার বলেন এবং এলাকার যারা মুরব্বী তারা সবাইকে নিয়ে এবং অভিভাবকরা, স্কুলের টিচার সবাইকে নিয়ে একটা কমিটি করে, মানে পাড়ায় পাড়ায়, এটা কিন্তু একটা জায়গায় করলে হবে না, পাড়ায় পাড়ায় এটা করতে হবে। এবং এই যে আপনি ফেসবুক স্ট্যাটাস বাচ্চাদের, আপনি কি কোনো মানে জিনিসগুলোর যে সাইবারের যে অপরাধ, এগুলো কিন্তু আসলে আপনি করতে পারছেন না, আপনি আপলোড করাটা থামাতে পারবেন না, ডাউনলোড করাটা থামাতে পারবেন না, সরি, ডাউনলোড আপলোড যে করছে কোথা থেকে করছে, চাইলেই কিন্তু আমাদের এই মেকানিজম ডেভেলপ করে। আর মোবাইল কোম্পানিগুলির সাথে একটা আইপি অ্যাড্রেস ধরে 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 এবং মোবাইল কোম্পানিগুলির সাথে একটা গভর্নমেন্টকে আসতেই হবে যে 18 বছরের নিচের বাচ্চাদেরকে তারা কোন ফোন ব্যবহার করতে দেবে এবং দেবে না। এই জিনিসটা এটা পৃথিবীর অনেক দেশেই আছে, মানে ইন্টারনেট ব্যবহারে একটা রেস্ট্রিকশন, হ্যাঁ, এবং সেটা কিন্তু পৃথিবীর অনেক দেশেই আছে, চাইলেই তারা এটা করতে পারে আর কি। আবারও একই প্রসঙ্গে বলি আপনাকে, যেমন উত্তরার ঘটনাটায় মানে এলাকাবাসী জানতো, তারা এই ঘটনার শিকার, তারা নানাভাবে দেখেছে, কিন্তু কেউ কিছু বলছে না। এই যে আমাদের সবারই একটা গা বাঁচানোর একটা টেন্ডেন্সি, একটা প্রবণতা, এটাও কি এসব অপরাধকে, এইসব ঘটনাকে আরো উৎসাহিত করছে না? অবশ্যই করছে, কারণ কি সে ওই সত্য বলাটাকে সাহস পাচ্ছে না। সে যখনই প্রোটেক্ট করতে যাচ্ছে, দেখা যাচ্ছে সে আবার কোনো না কোনো ভাবে হেনস্থা হচ্ছে। হ্যাঁ, দেখা গেল যে ওই পাড়ার একটা দুষ্ট চক্রে এসে আবার ওই লোকটাকে, যে ভালো কথা বলতে চাচ্ছে বা প্রতিবাদ করছে, হ্যাঁ প্রতিবাদ করছে, তাকে কিন্তু আবার প্রতিহত করছে। এই ধরনের ঘটনা কিন্তু অনেক ঘটছেও, যে মেয়েকে রক্ষা করতে গিয়ে বাবা আহত হয়েছে, এরকম হয়েছে না, নিহতও হয়েছে, এরকম অনেক ঘটনা আছে। তো আমার কাছে মনে হয় যে আসলে টোটাল যে স্ট্রাকচারটা আসলে চেঞ্জ করা দরকার। আরেকটা কথা যে আপা বললেন, এটা আমিও মনে করি যে এমন কি করা যায় না যে একটা বারকোড থাকলো, যে হ্যাঁ সে কত বয়স, সে যখন ফেসবুকিং করলো বা কম্পিউটারের সামনে বসলো বা স্মার্টফোনটা হাতালো, সে অ্যাক্সেসটা পাবে কি পাবে না, এর একটা সিস্টেম করা উচিত। এখন তো দুনিয়াতে অনেক কিছুই সিস্টেম হচ্ছে, তো আমার মনে হয় যে এখন তো এটা সম্ভব, কারণ আমাদের প্রত্যেকটা সিম কার্ড রেজিস্টার্ড আছে, রাইট। তো সো এটি একটি মানে একটা আমার একটা কাঠামোর মধ্যে এই রেস্ট্রিকশনটা দরকার আছে। আর আরেকটা আমি একটা কথা বলতে চাই যে সার্বিক মানে যদি আমরা ভালো কিছু করতে চাই, আমার মনে হয় বাচ্চাদেরকে ভালো কিছু করার জন্য বাবা মা তো অবশ্যই, পরিবার অবশ্যই, স্কুল টিচাররা একটা বড় ভূমিকা রাখতে পারে। এবং স্কুল টিচারের কথা কিন্তু ছাত্ররা শোনে। স্কুল টিচার যদি তার পড়ার পাঠ্যপুস্তকের এই পড়ার পাশাপাশি যদি একটু ভালো জ্ঞান দেন, ভালো উপদেশ দেন, ভালো বই পড়ার জন্য বলেন, আমার মনে হয় বাচ্চারা এটা মেনে নিবে এবং এতেও একটা চেঞ্জ আসতে পারে। আপা কিছু বলছিলেন, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। সেটা হচ্ছে এই জিনিসটা আসলে একটা আগুনের মতো, আগুন লেগে গেছে, আপনি আমি কিন্তু সেফ না। আমার পাশের বাসায় আগুন লাগলে সেই আগুন আমার ঘরেও আসবে, কাজে আমার ঘর বাঁচাতে গেলে সবাইকে বাঁচাতে হবে। অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এই ছিল আজকের ডেডলাইন ঢাকায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।